তাহলে আজকে আমরা দেখবো সফটওয়্যার প্রসেস মডেল। আমরা অলরেডি হচ্ছে ওয়াটারফল এবং হচ্ছে কি বলে যে ইটারেটিভ ইনক্রিমেন্টাল এটা কভার করেছিলাম। হ্যাঁ, সেগুলাই আমরা আজকে আবার একটু রিভিউ করব। তাহলে সফটওয়্যার প্রসেস হচ্ছে কি যে সেট অফ রিলেটেড অ্যাক্টিভিটিস, হ্যাঁ, দ্যাট লিডস টু দ্য প্রোডাকশন অফ দ্য সফটওয়্যার। একটা সফটওয়্যার প্রজেক্ট করতে হতে যেসব অ্যাক্টিভিটিস লাগে, হ্যাঁ, কমন অ্যাক্টিভিটিস অনেকগুলা, যেমন সফটওয়্যার স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্টস ফিগার করা, তারপর ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা, ভ্যালিডেশন মানে হচ্ছে টেস্টিং করা, ইভালুয়েশন মানে হচ্ছে চেঞ্জ, তার মানে হচ্ছে মেইনটেনেন্স করা। তো এখানে একটু বলা হচ্ছে স্পেসিফিকেশন, তার মানে হচ্ছে কি রিকোয়ারমেন্টস, হ্যাঁ, তারপর হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তাহলে ডিজাইন এবং হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা, তারপর হচ্ছে ভ্যালিডেশন মানে হচ্ছে কি টেস্টিং, হ্যাঁ, আর ইভালুয়েশন তাহলে এখানে হচ্ছে কি মেইনটেনেন্স। তাহলে এগুলো হচ্ছে কমন অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যে কোনো প্রজেক্ট করতে গেলে আমাদেরকে এগুলা মেইনটেইন করতে হবে। তাহলে এখন হচ্ছে যে সফটওয়্যার প্রসেস মডেল কি, হ্যাঁ, এই যে আমাদের সফটওয়্যার এক একটা প্রজেক্ট এক এক টাইপের হবে, যে কোনোটা সিম্পল, কোনোটা কমপ্লেক্স, কোনোটা ডিউরেশন বেশি হবে, কোনোটা ডিউরেশন মানে কম হবে, কোনোটার রিকোয়ারমেন্টস গুলা আগে থেকে ম্যাক্সিমাম ফিগার করা যাবে, কোনোগুলা রিকোয়ারমেন্টস সবগুলা হচ্ছে এট দ্য বিগিনিং ফিগার করা পসিবল হবে না। হ্যাঁ, তাহলে এগুলোর জন্য হচ্ছে কি যে বিভিন্ন সফটওয়্যার প্রসেস মডেল আছে, কিন্তু কমন অ্যাক্টিভিটিস গুলা সেম, আমরা যেগুলো একটু আগে দেখে আসলাম। হ্যাঁ, তাহলে ওয়াটারফল মডেল আমরা অলরেডি ডিসকাস করে আসছি আর কি। তাহলে ওয়াটারফল মডেলকে বলা হয় প্ল্যান ড্রিভেন মডেল, যেহেতু হচ্ছে আমরা একবারে শুরু থেকেই সবগুলো রিকোয়ারমেন্টস আমাদেরকে মোটামুটি এনশিওর করতে হয়, তো আগের থেকে আমরা একটা প্ল্যান জানি আর কি। এবং এটাকে সিকোয়েন্সিয়ালও বলা হয়, যেহেতু হচ্ছে একটা স্টেপ কমপ্লিট করার পর আমরা আর একটা স্টেপে যাব, হ্যাঁ, তারপর নেক্সটতে যাব, এবং কখনো ব্যাক করলেও আবার হচ্ছে কি সিকোয়েন্সিয়ালি যাব। এই জন্য এটাকে সিকোয়েন্সিয়াল মডেলও বলা হয়, অথবা এটাকে লিনিয়ার মডেলও বলা হয়। তাহলে ছবিটা হচ্ছে এরকম, তো আমরা অলরেডি এটা ডিসকাস করে আসছি আর কি, তো আমি এটা এক্সপ্লেন করতেছি না আর কি। যেমন এখানে লিনিয়ার মডেলও বলা হয় এটাকে। এবং এই সফটওয়্যার প্রসেস মডেল কখন অ্যাপ্লাই করা যাবে, যখন রিকোয়ারমেন্টস গুলা একদম শুরু থেকেই হচ্ছে প্রপারলি ফিগার করা যাবে, হ্যাঁ, এবং হচ্ছে কি নো অ্যাম্বিগুয়াস রিকোয়ারমেন্টস। নো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যে কনফ্লিক্টিং কোনো রিকোয়ারমেন্টস নাই, হ্যাঁ, এবং প্রজেক্টের ডিউরেশন যদি শর্ট হয়, কারণ শর্ট প্রজেক্ট তার মানে বোঝা যায় যে এখানে কমপ্লেক্সিটি হয়তো কম হবে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি কম থাকবে, হ্যাঁ, এটা। এবং এখানে কি বলতেছে যে রিকোয়ারমেন্টস, এই মডেল ওয়াটারফল মডেল অ্যাপ্লাই করা যাবে না যখন হচ্ছে প্রজেক্টস রিকোয়ারমেন্ট আর নট ক্লিয়ারলি ডিফাইন্ড এন্ড মে চেঞ্জ বাই টাইম, ওভার টাইম। তাহলে যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট সবগুলা মানে ক্লিয়ার না, এবং হচ্ছে যে প্রজেক্টের রিকোয়ারমেন্টস চেঞ্জ হতে পারে ওভার দ্য টাইম, এই ধরনের প্রজেক্টে ওয়াটারফল মডেল অ্যাপ্লাই করা যাবে না। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এটা আমরা নিজেরা দেখে নিব আর কি। ইনক্রিমেন্টাল মডেল, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ এটার একটা ওভারভিউ বলেছিলাম আর কি। তো এখন হচ্ছে থিওরিটিক্যালি আমরা যদি বইতে টেক্সট বুকে দেখি, যেখানে ইনক্রিমেন্টাল অনেক সময় আলাদা করে একটা মডেল চিন্তা করা হয়েছে, আবার হচ্ছে ইটারেটিভ আলাদা করে চিন্তা করা হয়েছে, বাট কনসেপ্ট অলমোস্ট সিমিলার। ইনক্রিমেন্টাল মডেলে হচ্ছে কি যে অনেকগুলো ইটারেশন থাকবে, প্রত্যেক ইটারেশনে কয়েকটা করে ফিচার্স ডেভেলপ হবে। ইটারেটিভ মডেলও হচ্ছে যেহেতু ইটারেটিভ শব্দটাই আছে, এখানেও হচ্ছে ইটারেশন হবে, হ্যাঁ, স্লাইটলি একটু ডিফারেন্স আছে, সেটা আমরা একটু দেখি। যে ইনক্রিমেন্টাল মডেল কি বলতেছে যে is developed with an initial implementation and will receive user feedback and evolving মানে হচ্ছে চেঞ্জ হওয়া, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু দেখি যে লেটস সে আমাদের কাছে যদি রিকোয়ারমেন্টস থাকে যে ফিচার্স 1, ফিচার্স 2, ফিচার্স 3 আপ টু লেটস সে ফিচার্স 10, এতগুলা হচ্ছে আমাদের সিস্টেমের ফিচার্স, হ্যাঁ। তাহলে ইনক্রিমেন্টাল মডেলে কি হবে, অনেকগুলো ইটারেশন হবে, লেটস সে ইটারেশন 1, হ্যাঁ। তাহলে আমরা কি করব, আমাদের যে কয়টা ফিচার্স আছে এখান থেকে কয়েকটা ফিচার্স আমরা চুজ করব। লেটস আমরা চুজ করলাম ফিচার্স 1, ফিচার্স 3 এবং ফিচার্স 8। যে কয়টা ফিচার্স আমরা চুজ করলাম সবগুলা ফিচার্স আমরা একদম কমপ্লিটলি ডেভেলপ করব, হ্যাঁ, সবগুলা ফিচার্স আমরা কমপ্লিট করব এবং হচ্ছে ক্লায়েন্টকে ইউজ করতে দেব। ক্লায়েন্ট ইউজ করার পরে সেটা সে হচ্ছে রিভিউ করবে,
চেক করবে এবং কোনো যদি ফিডব্যাক থাকে সেটা ডেভেলপারদেরকে দিবে। হ্যাঁ, তাহলে ইটারেশন 1 কমপ্লিট হয়ে গেল। তারপর আবার কি হবে, ইটারেশন 2। তাহলে এখন কি হবে, রিমেইনিং যে ফিচার্স গুলো আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিচার্স লিস্ট। রিমেইনিং যে ফিচার্স গুলো থাকবে সেখান থেকে আরো কয়েকটা ফিচার চুজ করবো। লেটস আমরা চুজ করলাম F2, F5, হ্যাঁ, F9 এবং F10। যে ফিচার্স গুলো আমরা চুজ করবো সেগুলো একদম কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, দেন আমরা ক্লায়েন্টকে আবার ইউজ করতে দিব। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ইটারেশন 2 শেষে আমাদের সিস্টেমে আরো নতুন 4টা ফিচার্স যোগ হচ্ছে। এখানে তো টোটাল 3টা ফিচার্স ছিল, এখানে হচ্ছে 4টা, আর আগের 3টা যোগ হচ্ছে। ঠিক আছে, তার মানে ইটারেশন 2 তে শেষে কি হচ্ছে, ইটারেশন 1 শেষে যে ভার্সনটা ছিল সেটার সাথে আরো নতুন ফিচার্স অ্যাড হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাপসটা আরেকটু ইনক্রিমেন্ট হচ্ছে। ইনক্রিমেন্ট মানে কি, বাড়ানো। তাহলে আরো নতুন ফিচার যেহেতু অ্যাড হচ্ছে তার মানে হচ্ছে প্রোডাক্টটা আরেকটু ইনক্রিমেন্ট হলো। সিমিলারলি হচ্ছে ইটারেশন 3 তে কি হবে, আমরা হচ্ছে আরো যে ফিচার্স গুলা রিমেইনিং আছে ফিচার্স লিস্ট থেকে, সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফিচার্স গুলা চুজ করবো আর কি। ঠিক আছে, তাহলে ইটারেশন 3 শেষে কি হচ্ছে, আরো নতুন ফিচার্স অ্যাড হচ্ছে। এবং সেগুলা হচ্ছে সিস্টেমে অ্যাড হচ্ছে। তার মানে প্রত্যেক ইটারেশন শেষে প্রোডাক্টটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট হচ্ছে, যার জন্য এটার নাম হচ্ছে কি ইনক্রিমেন্টাল মডেল। তো এবার যদি আমরা ছবিটা দেখি, হোপফুলি এবার ফিগারটা আমাদের ক্লিয়ার হবে। যে শুরুতে তো আমাদের একটা রিকোয়ারমেন্টস গুলো থাকবে, এবং এখানে কি বোঝা যাচ্ছে, প্রত্যেক ইটারেশন শেষে নতুন নতুন ফিচার যেটা অ্যাড হচ্ছে, তারপর নতুন নতুন ভার্সন আর বলতে পারি যে একদম ইটারেশন 1 এ ইনিশিয়াল একটা ভার্সন, লাস্ট ইটারেশন শেষে হচ্ছে ফাইনাল ভার্সন। হ্যাঁ, আর ইন্টারমিডিয়েট আরো অনেক ভার্সন পাবো। ইটারেশন 2, 3, 4 এ নতুন নতুন ভার্সন যোগ হচ্ছে, তখন সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ভার্সন, এগুলো হচ্ছে আরো ইনক্রিমেন্টাল। হ্যাঁ, এবং প্রত্যেক ইটারেশনে আমাদের সেম কাজ, আমাদের রিকোয়ারমেন্ট গুলা আরো ডিটেলস লেভেলে স্পেসিফাই করতে হবে, ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। ঠিক আছে, প্রত্যেক ইটারেশনে আমাদের অ্যাক্টিভিটিস গুলা কমন। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। হ্যাঁ, ইউজুয়ালি আমরা কখন ইউজ করবো, লার্জ প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এবং যেখানে রিকোয়ারমেন্টস হচ্ছে লার্জ প্রজেক্ট যদি হয়, তাহলে এটা খুব কমন হবে যে সবগুলা রিকোয়ারমেন্টস শুরু থেকেই একদম ক্লিয়ার থাকবে, এটা হয়তো মানে পসিবল আর কি। হ্যাঁ, তো রিকোয়ারমেন্টস হয়তো সবগুলা প্রপার আন্ডারস্ট্যান্ড করা যাবে না, এবং লার্জ প্রজেক্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস চেঞ্জও হবে ওভার দ্য টাইম। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রজেক্টে আমরা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল অ্যাপ্লাই করতে হবে। ইটারেটিভ মডেল, এটাও অলমোস্ট সেম। হ্যাঁ, অলমোস্ট সেম, এখানেও অনেকগুলো ইটারেশন হবে। প্রত্যেক ইটারেশনে যেটা কি বলতেছে, আমরা যদি একটু এখানে দেখি, থিওরি যেটা বলতেছে, ইট এইমস টু ডেভেলপ এ সিস্টেম থ্রু বিল্ডিং স্মল পোর্শন, হ্যাঁ, স্মল পোর্শন অফ অল দ্য ফিচার্স। হ্যাঁ, তাহলে এখানে কি বলতেছে যে আমরা যদি ইয়াতে যাই, যে লেটস আমাদের যদি ফিচার্স লিস্ট থাকে আগের মতো, যে ফিচার্স লিস্ট, হ্যাঁ, যে ফিচার্স 1, ফিচার্স 2, ফিচার্স 3 এবং আপ টু হচ্ছে ফিচার্স 10। হ্যাঁ, এবং আমরা ইটারেশন 1, হ্যাঁ, তাহলে ইটারেশন 1 আমরা কি করব, ইনক্রিমেন্টালে কি হতো, আমরা কয়েকটা ফিচার চুজ করতাম এবং সেগুলোকে একদম কমপ্লিটলি ডেভেলপ করতাম। ইটারেশনে হচ্ছে কি, আমরা সবগুলো ফিচার্স নিব, প্রত্যেক ইটারেশনে আমরা সবগুলো ফিচার্সকে চুজ করব, কিন্তু কোনো ফিচার্সই আমরা হচ্ছে একদম ফুললি কমপ্লিট করবো, আমরা হচ্ছে পার্শিয়ালি কমপ্লিট করবো। তাহলে কি হবে, ইটারেশন 1 শেষে ইউজার সবগুলো ফিচার্সই দেখতে পারতেছে, কিন্তু কোনোটাই একদম পুরোপুরি না। হ্যাঁ, তারপরে ইটারেশনে কি হবে, আবারও আমরা সবগুলা ফিচার্স চুজ করব। হ্যাঁ, এবং ইয়া হচ্ছে কি, যে এইখানে যতখানি ডেভেলপ করা হয়েছিল এখানে ফিচার্স গুলাকে আরেকটু ইনহ্যান্স করা হবে, আরেকটু অ্যাড করা হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে লেটস সে অনলাইন পেমেন্ট, ধরলাম যে একটা ফিচার্স হচ্ছে কি অনলাইন পেমেন্ট। হ্যাঁ, তাহলে অনলাইন পেমেন্টে কি হতে পারে, যে লেটস সে পেপাল দিয়ে ট্রানজাকশন হতে পারে, ক্রেডিট কার্ড দিয়ে হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে অনলাইন ব্যাংক ট্রান্সফার, এটা দিয়েও হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে অনেকগুলা ওয়ে, পেপাল দিয়ে হতে পারে, ক্রেডিট কার্ড দিয়ে হতে পারে, অনলাইন ব্যাংক। তাহলে আমরা যদি এই ফিচার্সটা চুজ করি, লেটস সে অনলাইন পেমেন্ট, ইটারেশন 1 এ আমরা হয়তো শুধুমাত্র পেপালটা যোগ করলাম, যে ইটারেশন 1 এ শুধুমাত্র
পেপাল। হ্যাঁ, তারপর হ্যাঁ, যে আমরা ইটারেশন ওয়ানে শুধুমাত্র পেপাল এই অপশনটা যোগ করলাম। হ্যাঁ, ইটারেশন টুতে কি হতে পারে যে আমরা হচ্ছে ক্রেডিট কার্ড, হ্যাঁ, এই অপশনটা অ্যাড করলাম। তাহলে অনলাইন পেমেন্ট আমরা যদি সবগুলো অপশন যোগ করি তাহলে হচ্ছে কমপ্লিট। কিন্তু ইটারেশন ওয়ানে আমরা কি করলাম, পেপাল অ্যাড করলাম, তো আমার ফুললি কমপ্লিট হয় নাই। ইটারেশন টুতে আরেকটু ইনহ্যান্স করলাম, ক্রেডিট কার্ড অপশনটা অ্যাড করলাম, তার মানে এখন হচ্ছে ইটারেশন টু শেষে দুইটা অপশন অ্যাড হয়ে গেল। ইটারেশন থ্রি শেষে লেটস সে আমরা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ, এটাও অ্যাড করে ফেললাম, তাহলে এখন হচ্ছে কমপ্লিট হচ্ছে। তাহলে এইভাবে প্রত্যেকটা ফিচার্স একটু একটু করে ইনহ্যান্স করা হয়, সেটা হচ্ছে ইটারেটিভ মডেল। এটাই হচ্ছে ডিফারেন্স। ইনক্রিমেন্টালে কি হয় যে যে ফিচারটা চুজ করা হয় সেটা একদম কমপ্লিট করা হয়। তাহলে আমরা যদি অনলাইন পেমেন্ট এটা যদি ইনক্রিমেন্টাল মডেলে করতাম, তাহলে আমরা যদি কখনো অনলাইন পেমেন্ট এই অপশনটা চুজ করতাম, তাহলে সবগুলা অপশনস, যেহেতু এটা একবারে ইমপ্লিমেন্ট করতে হবে ওই ইটারেশনে, তাহলে আমরা সবগুলো অপশনই অ্যাড করতাম। কিন্তু ইটারেটিভে কি হবে, আমরা প্রত্যেক ইটারেশনে একটা একটা করে অপশন যোগ করতাম। ঠিক আছে, তার মানে মূল কথা হচ্ছে যে ইনক্রিমেন্টালের ডিফারেন্সটা হচ্ছে কি, যে ইনক্রিমেন্টালে প্রত্যেক ইটারেশনে, তার মানে দুইটাই ইটারেটিভ মডেল। ডিফারেন্সটা হচ্ছে ইনক্রিমেন্টালে প্রত্যেক ইটারেশনে সিলেক্টিভ কয়েকটা ফিচার চুজ করা হয় এবং সেগুলো একদম কমপ্লিট ইমপ্লিমেন্টেশন হয়। আর ইটারেটিভ মডেলে কি হয়, সবগুলা ফিচার চুজ করা হয় কিন্তু কোনোটাই মানে কমপ্লিট করা হয় না, আস্তে আস্তে প্রত্যেক ফিচারে একটু একটু করে ইনহ্যান্স করা হয়, অ্যাড করা হয়। হয়তো মাল্টিপল কয়েকটা ইটারেশন শেষে কোনো কোনো ফিচার্স হচ্ছে কমপ্লিট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ মডেল। আমরা যদি আলাদা করে চিন্তা করি তাহলে এটা হচ্ছে মানে থিওরিটিক্যালি এটা হচ্ছে ডিফারেন্স। এরপরে স্লাইড এখানে হ্যাঁ সরি, হ্যাঁ আমরা স্কিপ করতে পারি। হ্যাঁ, স্কিপ মানে হচ্ছে যে এমন হতে পারে যে এখানে ইয়ে হতে পারে যে নতুন ফিচার্স অ্যাড হতে পারে। হ্যাঁ, আমরা হয়তো এটা যেটা বলতেছি যে থিওরিটিক্যালি, আসলে প্র্যাকটিক্যালি আসলে এরকম হবে না আর কি। হ্যাঁ, যে হয়তো ফিচার্স যেটা দেখা যাবে যে কোন একটা ফিচার্স হয়তো আপডেট হতে পারে, কোন একটা নিউ ফিচার্স অ্যাড হতে পারে, ইভেন এমন হতে পারে কোনো ফিচার্স হয়তো আমরা পরে হয়তো ইউজার ইউজ করার পরে হয়তো সে মনে করতে পারে যে না আমাদের এখানে একটু চেঞ্জ দরকার। হ্যাঁ, যেটা আমরা ইউজারকে দিব আর কি প্রত্যেক ইটারেশন শেষে, সে হচ্ছে হয়তো লিমিটেড একটা ভার্সন ইউজ করতে পারবে। কারণ আমাদের স্লাইডে শুরুতে বলা ছিল যে আর্লি যে ভার্সনগুলো থাকবে সেগুলো হচ্ছে লিমিটেড ফিচার্স। হ্যাঁ, কারণ কি, কারণ যেটা হচ্ছে কমপ্লিট হচ্ছে না আর কি কোনো ফিচার্সই একদম শুরুর দিকে, and he will wait for customer feedback. So আমরা ইচ্ছা করলে কাস্টমার যদি ফিডব্যাক দেয়, yes we can skip, we can remove, হ্যাঁ we can update, আমরা এটা করতেই পারি। তাহলে এখন ইটারেটিভ মডেলে যদি আমরা দেখি যে ফেজ গুলা একই, ফেজ গুলা শুধু হচ্ছে টার্ম গুলা একটু আলাদা, টার্ম গুলা হচ্ছে আলাদা। ইনসেপশন মানে হচ্ছে রিকোয়ারমেন্টস ফিগার আউট করা, ইলাবোরেশন মানে কি আরেকটু বাড়ানো, তার মানে যে রিকোয়ারমেন্টস গুলা ছিল সেগুলাকে হচ্ছে আরো ডেপথ লেভেলে অ্যানালাইসিস করা। কনস্ট্রাকশন মানে হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাক্ট করা। আর ট্রানজিশন মানে হচ্ছে ডেপ্লয়মেন্ট, ক্লায়েন্টের এন্ডে ইনস্টল করা, ডিপ্লয় করা, তার মানে হচ্ছে কাইন্ড অফ মেইনটেনেন্স। তার মানে আমরা যে কমন অ্যাক্টিভিটিস গুলো দেখছি, রিকোয়ারমেন্টস, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ভ্যালিডেশন, মেইনটেনেন্স, সেই ফেজ গুলা, বাট ইটারেটিভ মডেলে টার্ম গুলা হচ্ছে একটু আলাদা। এখানে যা বলা আছে যে ইনসেপশনে কি করা হয়, ফিজিবিলিটি স্টাডি করা হয়, ইলাবোরেশন, রিকোয়ারমেন্টস গুলা অ্যানালাইসিস করা হয়, কনস্ট্রাকশন, বিল্ড আ সিস্টেম, ট্রানজিশন হচ্ছে কি ক্লায়েন্টে এন্ডে হচ্ছে ইনস্টল করা। ঠিক আছে, তার মানে একই, জাস্ট নামগুলো আলাদা। পরের স্লাইড গুলাতে হচ্ছে এই ফেজ গুলা নিয়ে আরেকটু ডিটেলস বলা আছে, এগুলো আমরা নিজেরা দেখে নেবো আর কি। এটা আমি স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, এটা জাস্ট আমরা নিজেরা এক নজর দেখে নেবো আর কি। আর এখানে হচ্ছে একটা ডিফারেন্স, আমরা যেটা ইটারেটিভ ইনক্রিমেন্টাল মডেল বলার সময় এই যে বললাম যে অনলাইন পেমেন্ট নিয়ে যে এক্সাম্পলটা দিলাম, যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এখানে বলা আছে যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল মডেলের মধ্যে ডিফারেন্সটা কিরকম হতে পারে। আবার এখানে যেমন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে যে লেটস সে আমরা মোনালিসা ড্র করতে চাই। হ্যাঁ, তাহলে আমরা যদি ইনক্রিমেন্টাল মডেল ফলো করি তাহলে আমরা কি করব, যে আমরা এইটুকু ফিচার চুজ করলাম এবং এটা একদম পুরোপুরি কমপ্লিট করলাম, দেন হচ্ছে আমরা আরেকটু ফিচার্স অ্যাড করলাম, দেন হচ্ছে আমরা আরো ফিচার্স হয়তো অ্যাড করলাম।
ঠিক আছে, কমপ্লিট। আর যদি সেম জিনিসটাই আমরা যদি ইটারেটিভ মডেল ফলো করতাম, তাহলে ইটারেটিভ হচ্ছে কি সবগুলা ফিচার্স নিয়ে কাজ করব, কিন্তু একদম কমপ্লিট করবো না। এখানে যেমন একদম কমপ্লিট, কিন্তু এখানে হচ্ছে কি পার্শিয়ালি কমপ্লিট হচ্ছে। পরে ইটারেশনে কি হবে, সবগুলা ফিচার্স আরেকটু ইনভেস্ট করব, পরের ইটারেশনে আরেকটু ইনভেস্ট করব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একদম কমপ্লিট। আমরা লাস্ট আরেকটা মডেল দেখবো আর কি, সেটা হচ্ছে প্রোটোটাইপ মডেল আর কি। হ্যাঁ, প্রোটোটাইপ মডেল। ইয়েস, এনায়েতুল্লাহ রেইজড হ্যান্ড। ইয়েস স্যার, স্যার এই তিনটা মডেলের মধ্যে স্যার তিনটা যে পড়ছি, ওয়াটারফল মডেল, ইনক্রিমেন্টাল মডেল আর হচ্ছে স্যার ইটারেটিভ মডেল। স্যার হ্যাঁ, ইনক্রিমেন্টাল মডেল তো স্যার সবচেয়ে বেশি মনে হয় ইউজ হয়। আসলে দুইটাই ইউজ হয় আর কি, মানে দুইটা মিক্সড হয় আসলে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে থিওরিটিক্যাল। হ্যাঁ, থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যালি করতে গেলে দেখা যাচ্ছে কি মিক্সড হয়ে যায়, মিক্সড। হ্যাঁ, সো ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ, যেমন আমরা প্রোটোটাইপের পরে দেখবো হচ্ছে অ্যাজাইল সফটওয়্যার প্রসেস মডেল, যেটা সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার, এবং আমাদের প্রজেক্টেও অ্যাজাইল মডেলটা হচ্ছে ফলো করতে হবে আর কি। তো অ্যাজাইল হচ্ছে মানে দুটাই, অ্যাজাইলে হচ্ছে বোথ ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল। হ্যাঁ, এবং ইনক্রিমেন্টাল মডেল যেটা, সেটাকে আসলে আমরা এক সেন্সে মানে ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ বলতে পারি, কারণ ওখানে আসলে ইটারেশন হচ্ছেই এবং প্রত্যেক ইটারেশনে টেকনিক্যাল ইনক্রিমেন্টাল হচ্ছে। আবার ইটারেটিভ মডেলও আসলে বোথ ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ, ইটারেটিভ মডেল ইটারেশন হচ্ছে, প্লাস প্রত্যেক ইটারেশনে কি হচ্ছে ফিচার্স গুলা আরেকটু করে বেটার হচ্ছে। তার মানে এক সেন্সে এখানেও ইনক্রিমেন্টাল হচ্ছে। তার মানে আসলে দুইটা মানে এক সেন্সে একই। আমরা যে মেজর যে ডিফারেন্সটা দেখলাম সেটা হচ্ছে একটাতে হচ্ছে সিলেক্টিভ কয়টা ফিচার চুজ করা হয়, আরেকটাতে হচ্ছে সবগুলা ফিচার্স নিয়ে কাজ করা হয়, আর একটাতে হচ্ছে যে এই ফিচার গুলা চুজ হয় ওই ইটারেশনে ওগুলো কমপ্লিট হয়, আর ইটারেশনে হচ্ছে যে প্রত্যেক ইটারেশনে সেগুলাকে আরেকটু করে ইমপ্রুভ করা হচ্ছে এই। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই আসলে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, এটাই আসলে করা হয়। আমরা আজকে যেটা দেখলাম আসলে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি এবং অ্যাপ্লাই করি আর কি, তাহলে হচ্ছে ডিফারেন্সটা এরকম, বাট দুটাই আসলে এক সেন্সে মানে বোথ ইটারেটিভ এবং হচ্ছে ইনক্রিমেন্টাল, এবং এটাই বেশি ইউজ হয়। ইউ আর রাইট, এটাই বেশি ইউজ। এবং অ্যাজাইলও হচ্ছে তাই, অ্যাজাইলও হচ্ছে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, বাট আমরা যখন অ্যাজাইল দেখবো যেটা আরো মোর ডিসিপ্লিন ওয়েতে, হ্যাঁ, আরো বেটার ফরম্যাটের ইয়া। হ্যাঁ, মানে অ্যাজাইল মডেলটা আসছেই এই ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল মডেলের যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করেই হচ্ছে আরো অনেক নতুন নতুন সফটওয়্যার প্রসেস মডেল আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ হয়, যেমন হচ্ছে অ্যাজাইল। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো প্রোটোটাইপ, প্রোটোটাইপ মানে আমরা কিন্তু জানি প্রোটোটাইপ মানে হচ্ছে যে একটা ডেমো ভার্সন। হ্যাঁ, ডেমো ভার্সন তৈরি করা। তো অনেক সময় কি হতে পারে যে একদম শুরুতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হয়তো ফিগার করা যাচ্ছে না, বা পেন এন্ড পেপারে ফিগার করা যাচ্ছে না, কাগজে কলমে রিকোয়ারমেন্টস গুলা ফিগার করা যাচ্ছে না এক্স্যাক্টলি। অনেক সময় এরকম হতে পারে যে আমরা যদি সিস্টেমটা ইউজ করতে পারতাম, তাহলে আমরা আসলে প্রপারলি ফিগার করতে পারতাম যে রিকোয়ারমেন্টস গুলা কেমন হওয়া উচিত। সিনারিও যদি এরকম হয় যেখানে হচ্ছে কাস্টমার এবং ডেভেলপার আর নট শিওর অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস, কাগজে কলমে ডিফিকাল্ট, হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি আমরা একটু ইউজ করতে না পারি তাহলে হচ্ছে পসিবল না। এরকম যদি হয় তখন আমরা কি করি যে আমরা হচ্ছে মেইন যে প্রজেক্টটা ডেভেলপ হবে সেটা খুব লাইট একটা ভার্সন, হয়তো মেজর কনসার্ন যে রিকোয়ারমেন্টস গুলা কাগজে কলমে কোনোভাবেই ফিগার করা যাচ্ছে না, সেগুলা খুব স্মল স্কেলে একটা ডেমো ভার্সন, প্রোটোটাইপ এবং ডেমো আমরা জানি খুবই স্মল একটা ভার্সন তৈরি করা, সেটা ডেভেলপ করে ক্লায়েন্ট সেটা ইউজ করবে, এবং ইউজ করার পরে সে হয়তো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে রিকোয়ারমেন্টসটা এক্স্যাক্টলি কিরকম হওয়া উচিত। দেন হচ্ছে ওটার উপর বেস করে সে হচ্ছে রিকোয়ারমেন্টসটা ফিগার। তাহলে এখানে এটা হচ্ছে কি যে যখন হচ্ছে ক্লায়েন্ট বা ডেভেলপাররা একদম পেন এন্ড পেপারে রিকোয়ারমেন্টস গুলা, মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্টস বা মেজর রিকোয়ারমেন্টস গুলা ফিগার করতে পারতেছে না, দেন আমরা হচ্ছে ডেমো ভার্সন তৈরি করব, ক্লায়েন্ট সেটা ইউজ করবে এবং ইউজ করার পরে ক্লায়েন্ট ফিডব্যাক দিবে যে রিকোয়ারমেন্টসটা আসলে এরকম হওয়া উচিত, তখন আমরা এরকম। এবং এরকম ডেমো ভার্সন আমরা অনেকগুলা করতে পারি, যতক্ষণ পর্যন্ত হচ্ছে প্রজেক্টের সবগুলা রিকোয়ারমেন্টস হ্যাঁ এক্স্যাক্টলি ফিগার আউট না হবে, তখন পর্যন্ত আমাদের ডেমো ভার্সন ডেভেলপ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই ডেমো ভার্সন তৈরি করার পারপাসই হচ্ছে রিকোয়ারমেন্টস গুলা প্রপার ওয়েতে আন্ডারস্টুড করার জন্য হচ্ছে আমরা ডেমো ভার্সন গুলা তৈরি করবো আর কি। হ্যাঁ, ডেমো ভার্সন তৈরি করার পরে, ডেমো ভার্সন গুলা ইউজ করার পরে যখন ক্লায়েন্ট মানে নিশ্চিত হবে যে না রিকোয়ারমেন্টস গুলা ফিগার আউট হয়ে গেছে,
দেন নর্মাল প্রসিডিউর। রিকোয়ারমেন্ট হয়ে গেলে তারপরে হচ্ছে ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং। এটা আমরা যদি ছবিটা দেখি, যে প্রথমে আমাদের রিকোয়ারমেন্টস থাকলো, এখান থেকে আমরা দেখবো যে কোনগুলোর জন্য আসলে ফিগার করা যাচ্ছে না, তাহলে আমাদেরকে ডেমো ভার্সন তৈরি করতে হবে। তো ডেমো ভার্সনও খুব মানে লাইট ওয়েট একটা আমরা অ্যাপস বলতে পারি, কারণ এটাও একটা ছোট্ট একটা ইয়ে আর কি। তাহলে এটার জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, হয়তো টেস্টিংও করতে হতে পারে। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ডিজাইন হবে, প্রোটোটাইপ ডেভেলপ হবে, কাস্টমার সেটাকে ইভালুয়েট করবে, তার রিভিউ আপডেট হবে। এবং এটা হচ্ছে কি, আমরা যেটা বললাম যে ডেমো ভার্সন অনেকবার তৈরি হতে পারে, হ্যাঁ, যার জন্য এখানে একটা সাইকেল। হ্যাঁ, তাহলে এই সাইকেলে কি হচ্ছে, আসলে এই সাইকেলে আসলে প্রোটোটাইপটা ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রোটোটাইপ ডেভেলপ হচ্ছে রিকোয়ারমেন্টস গুলাকে প্রপারলি ফিগার আউট করার জন্য। এবং যখনই কাস্টমার স্যাটিসফাইড, হ্যাঁ, তখন হচ্ছে রিকোয়ারমেন্টস ফিগার আউট হয়ে গেছে, তারপরে নর্মাল প্রসিডিউর, ডিজাইন ডেভেলপমেন্ট করা, টেস্টিং করা, মেইনটেনেন্স করা। ঠিক আছে, তাহলে অন্যগুলোর সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট খালি এই জায়গায়। হ্যাঁ, এবং এই সাইকেলটা কেন, কারণ হচ্ছে মাল্টিপল টাইমস আমাদেরকে ডেমো ভার্সন তৈরি করতে হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে যখনই কাস্টমার স্যাটিসফাইড, তারপরে হচ্ছে নর্মাল সিনারিও, ডেভেলপমেন্ট, টেস্টিং, যে ফেজ গুলো আছে। তাহলে আমাদের এক্সামে কি থাকবে? হ্যাঁ, আমাদের এক্সামে ইন্টারেস্টিং কেস স্টাডি থাকবে। হ্যাঁ, আমাদের হয়তো সিনারিও দেওয়া থাকবে, আমাদেরকে ফিগার করতে হবে যে এই সিনারিওর জন্য কোন সফটওয়্যার প্রসেস মডেল সবচেয়ে বেস্ট সুটেবল এবং কেন। আমাদেরকে এটা, আমাদের হয়তো এক্সামে এটা আসবে না যে প্রোটোটাইপ মডেল কি, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এটা আমরা সবাই পারবো। কিন্তু আমাদের হচ্ছে যে কেস স্টাডি থাকবে, হ্যাঁ, একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে ফিগার করতে হবে যে এই সিনারিওর জন্য কোন সফটওয়্যার, অথবা এটা হতে পারে যে এই সফটওয়্যার, এই সিনারিওর জন্য কোন সফটওয়্যার প্রসেস মডেল অ্যাপ্লাই করা যাবে। লেটস সে এমন যদি হয় যে যেখানে রিকোয়ারমেন্টস গুলো একদমই ক্লিয়ার না, তো ওখানে তো ওয়াটারফল মডেল কখনোই অ্যাপ্লাই করা যাবে না। আবার এমন যদি হয় যে রিকোয়ারমেন্টস সবগুলো ফিগার করা যাচ্ছে না কোনোভাবে, হ্যাঁ, তাহলে এখানে বেস্ট হচ্ছে প্রোটোটাইপ মডেল অ্যাপ্লাই করা। ওকে, সো এরকম হচ্ছে কেস স্টাডি আমাদের হয়তো থাকবে। আচ্ছা, আর স্লাইডে এগুলো আমরা নিজেরা পড়ে নিব, বেনিফিটস পরে আরো কিছু থিওরিটিক্যাল দেওয়া আছে, এগুলো আমরা এক নজর দেখে নিব। এগুলো হয়তো এক্সামে ওইভাবে আসবে না, বাট আমরা জানার জন্য একটু দেখে নিব আর কি। আমি মেজর যে কনসেপ্ট সেটা বলে দিচ্ছি আর কি, প্রোটোটাইপ। হ্যাঁ, আরো দুইটা মডেল আছে, এটা আমরা অত ডেপথ লেভেলে যাব না, আমরা নিজেরা দেখে নিব আর কি। এটা হয়তো এক্সামে হয়তো যদি সেকেন্ড এক্সাম দেয় আসতে পারে। হ্যাঁ, তাও এটা আমি জাস্ট এক দুই লাইনে বলে দিচ্ছি যে স্পাইরাল হচ্ছে কি, যে অনেক প্রজেক্ট থাকতে পারে যেখানে রিস্ক একটা ফ্যাক্টর। হ্যাঁ, আমরা এতক্ষণ চিন্তা করছি যে হয়তো রিস্ক ওই লেভেলে নাই, হ্যাঁ, কিন্তু যে কোনো প্রজেক্ট আসলে রিস্ক থাকবে। হ্যাঁ, যেমন লেটস সে আমি যদি বলি যে অনলাইন পেমেন্ট, হ্যাঁ, তাহলে অনলাইন পেমেন্টে আমাদেরকে ইনশিওর করতে হবে সিকিউরিটি। আমরা যদি সিকিউরিটি ইনশিওর করতে না পারি, তাহলে এটা একটা ইস্যু হবে। আমরা তাহলে অনলাইন পেমেন্ট এই ফিচার্স আসলে ইন্টিগ্রেট করতে পারবো না যদি সিকিউরিটি ইনশিওর করতে না পারে। তাহলে আমাদেরকে অল্টারনেট চিন্তা করতে হবে। তাহলে এখানে রিস্ক একটা ফ্যাক্টর। হ্যাঁ, এবং রিস্ক যখনই থাকবে তখন আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে চিন্তা করতে হবে যে এই ফিচারসটার অল্টারনেটিভ সলিউশন কি হতে পারে। তাহলে এরকম প্রজেক্ট যদি হয় যেখানে রিস্ক একটা মেজর ইস্যুস, মোস্ট অফ দ্য ফিচার্স রিস্ক একটা মেজর ফিচার, তখন হচ্ছে আমাদেরকে ওই ফিচার্স গুলোর এগেনস্টে অল্টারনেটিভ সলিউশন কি কি হতে পারে সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এবং স্পাইরাল হচ্ছে আসলে ওয়াটারফল এবং প্রোটোটাইপের মিক্সড। তো এখানে হচ্ছে এটা পরে যেগুলো আমরা নিজেরা দেখে নেব। হ্যাঁ, তাহলে স্পাইরাল হচ্ছে যে রিস্ক ড্রিভেন একটা মডেল, এখানে হচ্ছে রিস্কটাকে বেশি ফোকাস করা হচ্ছে। তার মানে যেই প্রজেক্টে রিস্ক ইনভলভ সেখানে হচ্ছে আমরা স্পাইরাল মডেল অ্যাপ্লাই করি। আর আরেকটা আছে ভি মডেল। ভি মানে হচ্ছে ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন। হ্যাঁ, তার মানে এগুলো মানে হচ্ছে টেস্টিং। যেই মডেলের প্রত্যেক ফেজেই টেস্টিং করা হয়, বিভিন্ন টাইপের টেস্টিং করা হয়, সেইটা হচ্ছে ভি মডেল। হ্যাঁ, যেমন এখানে দেখানো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এখানে একটা টেস্টিং, সিস্টেম ডিজাইন একটা টেস্টিং, আর্কিটেকচার ডিজাইন একটা টেস্টিং, মডিউল ডিজাইন একটা টেস্টিং। টেস্টিং আমরা পরে পড়বো। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, তাহলে অনেকটাই যে ভির মতো দেখাচ্ছে। প্রত্যেক ফেজে টেস্টিং হয়, ভির মতো দেখাচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে ভি মডেল। বা এখানে যেহেতু হচ্ছে ভ্যালিডেশন করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে ভি মডেল আর কি। ওকে, তো এই দুটো আমরা নিজেরা করে নেব। আমাদের কেস স্টাডি যদি আসে, কেস স্টাডি আসবে আমরা যে চারটা মডেল দেখলাম, ওয়াটারফল, ইটারেটিভ, ইমপ্লিমেন্ট, প্রোটোটাইপ, এবং এখন একটু পরে আমরা অ্যাজাইল মডেল দেব। এই পাঁচটার উপরেই থাকবে আর কি।
তাহলে আমরা এখন হচ্ছে অ্যাজাইল সফটওয়্যার প্রসেস মডেল, এটার উপরে একটা শর্ট একটা ভিডিও দেখবো আর কি। হ্যাঁ, তো অ্যাজাইল যে সফটওয়্যার প্রসেস মডেল, এটা আবার অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে স্ক্রাম একটা টাইপ, তারপর হচ্ছে ড্যাট। হ্যাঁ, ড্যাট হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল ডেলিভারি। হ্যাঁ, এরকম অনেকগুলো টাইপ আছে। আমরা যে ভিডিওটা দেখবো এখন সেটা হচ্ছে অ্যাজাইল স্ক্রামের উপরে, বাকিগুলো ড্যাটও হচ্ছে অলমোস্ট সিমিলার, কিছু টার্মিনোলজি বা কনসেপ্ট তো ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভিডিওটা দেখি। আমি ভিডিওটা প্লে করব, যদি সাউন্ড যদি না শোনা যায় তাহলে যে কোনো একজন মানে নক দিয়ে স্যার সাউন্ডটা ডিসপ্লে হচ্ছে না। Hi, this is me. My name is Hamid Chojai, and I've been involved with a number of software development projects over the years at a number of different companies, and I've come to recognize Scrum as one of the best agile development practices in use today. In this fast-paced video, I want to show you why Scrum is so great and how you can get started with Scrum in under 10 minutes. I'll cover all the core Scrum concepts like product backlogs, team roles, sprints, burn-down charts, and more. So get ready to be bombarded with information. Let's say this is the product we want. For this product, we get all kinds of feature requests from customers, executives, or even other team members. In Scrum, features are written from the perspective of the end user. Therefore, features are known as user stories. The collection of all these user stories is called the product backlog. Another way to think of the product backlog is to think of it as a wish list of all the things that would make this product great. Once we have our wish list or the product backlog, we need to start planning which specific user stories we're going to be putting into a particular release of our product. But we're getting ahead of ourselves. Let's back up a bit. To build this product, we need to have one or more people in our team who are going to play a variety of roles. First, we need her. She plays the role of product owner and helps make sure the right features make it into the product backlog, representing the users and customers of the product. She helps set the direction of the product. Then we need this guy. He's the Scrum Master, and his job is to make sure the project is progressing smoothly and that every member of the team has the tools they need to get their job done. He sets up meetings, monitors the work being done, and facilitates release planning. He's a lot like a project manager, but that's such a boring title, so we'll call him a Scrum Master to imply he knows some jujitsu. And the rest of the team has similar roles to other development processes. These guys build the product, while these guys test it to make sure it works right. These guys use it and hopefully pay for it. And these guys, they generally get in the way, but it turns out you can't build many products without them. But let's get back to this, release planning. To plan a release, the team starts with this, the product backlog, and they identify the user stories they want to put into this release. These user stories then become part of the release backlog. The team then prioritizes the user stories and estimates the amount of work involved for each item. Sometimes larger user stories are broken down into smaller, more manageable chunks. The collection of all the estimates provides a rough idea of the total amount of work involved to complete the entire release. A quick side note about estimates. There are a lot of techniques for creating good estimates. Some prefer estimating in story points, where estimates are made relative to building a small component with a known level of difficulty. Unfortunately, story points don't answer the question of, when will my project ship? I've found that the best technique is to estimate work in hours, but to use some standards in how estimates are done. For example, things that take less than a day to complete will be estimated as 1 hour, 2 hours, 4 hours, or 8 hours. Every item will fall into one of those buckets. There will be no 3-hour estimates, for example. A 3-hour item would fall into the 4-hour bucket. Larger items will be estimated as 2 days, 3 days, 5 days, or 10 days. Again, all estimates in between will fall into the next larger bucket. Extremely large items are similarly estimated in months. 1, 2, 3, or 6 months. But the reality is that such items will need to be broken down substantially before work actually begins. We'll come back to these estimates in just a minute. But for now, let's get back to this, the release backlog. With a prioritized set of user stories and the estimated amount of work at hand, we're now ready to plan out several sprints to get the work done. Sprints are short-duration milestones that allow teams to tackle a manageable chunk of the project and get it to a ship-ready state. Sprints generally range from a couple of days to as much as 30 days in length, depending on the product's release cycles.
the shorter the release cycles, the shorter each sprint should be. And you'll want to have at least 2 to as many as a dozen sprints in a given release. So at this point, we can take our release backlog and split it up into several of these sprint backlogs. One of the most important things to remember about sprints is that the goal of each sprint is to get a subset of the release backlog to a ship-ready state. So at the end of each sprint, you should have a fully tested product with all the features of the sprint 100% complete. Since sprints are a very short but a realistic representation of part of the product, a late finish of the sprint is a great indicator that the project is not on schedule and something needs to be done. Therefore, it's extremely important to monitor the progress of each sprint with this, a burndown chart. The burndown chart is the #1 reason for Scrum's popularity and one of the best project visibility tools to ensure a project is progressing smoothly. The burndown chart provides a day-by-day measure of the amount of work that remains in a given sprint or release. In this graph, you can see that the amount of work remaining bounces up and down from day to day, but is generally trending towards 0. Because historical information is provided in the burndown chart, it's easy to see if the team is on the right track. Using the burndown chart, the team can quickly calculate this, the slope of the graph, which is also called the burndown velocity. This is the average rate of productivity for each day. For example, a team's rate of productivity might be that on a typical day they finish approximately 50 hours of work. Knowing that, it's possible to calculate an estimated completion date for the sprint, or even for the entire release based on the amount of work remaining. What's great about the burndown chart is that we can compare our actual velocity and projected completion date to what the team needs to do in order to finish on time. This is perhaps the most useful piece of knowledge that any team member, product owner, or product executive can have about the project. Because knowing whether or not the project is on track early in the schedule can help teams make the proper adjustments necessary to get the project on track. The burndown chart provides empirical proof that the project is on track or if it's going to be late. So let's talk a little about where the data for this incredibly useful burndown chart comes from. As you recall, part of the release planning process was to create an estimate for each user story in the release backlog. The collection of these estimates for a given sprint represents the total amount of work that must be done to complete that sprint. As each team member goes through and makes progress on one or more of the user stories, they simply update the amount of time remaining for each of their own items. So the total amount of time remaining on the group of user stories that make up a sprint changes on a day-by-day basis, hopefully going downward until it hits 0 when the sprint is complete. The burndown chart aggregates the remaining work data and shows it visually. It's brilliant because it communicates a massive amount of information in just a few seconds. And that brings us to this, the daily scrum. The daily scrum is an essential tool to having communication flow freely between team members. The idea is to have fast-paced, stand-up meetings where team members quickly list the work they have completed since the last meeting and any obstacles in their way. By meeting daily, it ensures the team is always in sync and any major issues are dealt with as soon as they are known. Finally, as each sprint comes to a finish, it's important to have a sprint retrospective meeting where the team can reflect on what went right and areas of improvement. After all, Scrum is a flexible, agile development method that needs constant improving and tweaking for every team. So there you have it, Scrum in under 10 minutes. You now know all the essential concepts to start implementing Scrum inside of your organization. But wait a second, what about tools to help you implement Scrum? Well, it just so happens that I've spent the last 10 years building such a tool, with a lot of help from these guys, a group of genius coders and design ninjas. The tool is called On Time, and it helps you manage your products, your backlogs, your team, your releases, and your sprints. It gives you project visibility with burndown charts and always answers the question of who is working on what. You can get started with it for free at axosoft.com. Of course, you could use a giant whiteboard, some note cards, and a bunch of different spreadsheets to track everything. You could also use an abacus instead of a calculator to do math, but we're getting a little off topic. So let's quickly review everything. In Scrum, you work with this, a product backlog, which is nothing more than a list of features that we call user stories. You then break down the product backlog into one or more release backlogs. And for a given release, you further break up the release backlog into a number of sprint backlogs, which are essentially short duration milestones throughout your project. You then monitor the progress of each sprint using these, burndown charts, and have daily Scrum meetings to ensure everything is on track. After each sprint, you have a retrospective meeting to fine-tune everything. And if you want a tool to implement Scrum, you can use On Time. It'll help you ship software on time. That's all there is to it. Oh, and one last thing. Whether you loved or hated this video, I'd love to hear from you. You can reach me on Twitter or via email if you have any feedback. Now, get going, create a great team, collaborate, and ship software on time.
আচ্ছা, তাহলে আমি ভিডিও মানে যেটা বললেন আর কি, সেটাই হচ্ছে আরেকটু ডেসক্রাইব করা করতেছি। তো অ্যাজাইল এটা কিন্তু আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমরা যে প্রজেক্টটা করতে যাব সেটা হচ্ছে অ্যাজাইল সফটওয়্যার প্রসেস মডেল ফলো করেই করবো আর কি। হ্যাঁ, তো আমি আরেকটু কুইকলি রিভিউ করতেছি ভিডিওর কনসেপ্ট গুলো আর কি। হ্যাঁ, তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাজাইল স্ক্রাম। হ্যাঁ, এবং স্ক্রাম এই টার্মটা আসছে হচ্ছে রাগবি স্পোর্টস থেকে। হ্যাঁ, রাগবি হয়তো আমরা সবাই ফ্যামিলিয়ার না। হ্যাঁ, তো রাগবিতে কি হয় যে এখানে যেটা দেখা যাচ্ছে ছবিতে, যে রাগবিতে স্পেশাল একটা বল ইউজ করা হয় এবং অনেকবার হচ্ছে বলটা নিয়ে হচ্ছে মানে প্লে স্টার্ট হয়। তো স্টার্ট হওয়ার সময় হচ্ছে যে আমরা যারা হয়তো রাগবি আরেকটা কি জানি খেলা আছে এরকম, যাই হোক সেখানে কি হয় যে টিম মেম্বাররা এই যে এরকম গ্যাদারিং করে তারা একটা প্ল্যান করে এবং হচ্ছে বলটা কিভাবে পাস করবে। হ্যাঁ, এবং হচ্ছে সেখান থেকে অপোনেন্ট ইয়াতে কিভাবে তারা স্কোর করা ট্রাই করবে, এটা একটা প্ল্যান করে সবাই হচ্ছে একসাথে গ্যাদারিং করে। হ্যাঁ, এবং সেখান থেকে আসলে স্ক্রাম টার্মটা আসছে। তো উনি যেটা বলছে যে যে কোনো টিমে হচ্ছে অনেক টাইপের টিম মেম্বার থাকবে, যেমন প্রোডাক্ট ওনার, ভিডিওতে যেটা বলা ছিল প্রোডাক্ট ওনার সিলেক্ট করে দিবে কোন ফিচার্স গুলা নেক্সট যে ভার্সনটা রিলিজ হবে সেখানে যাবে। একজন স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার আমি চিন্তা করতে পারি, হ্যাঁ, এরকম একজন রোল প্লে করবে এবং বাকিরা হচ্ছে টিম মেম্বার, ডেভেলপার, টেস্টার, অন্য যে রোলস গুলা আছে। আচ্ছা, উনি এখানে অনেকগুলা ব্যাকলগের কথা বলছে আর কি। একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। তাহলে প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে কি লিস্ট অফ ফিচার্স। হ্যাঁ, লিস্ট অফ ফিচার্স, যত ফিচার্স আমার এই সফটওয়্যার বা অ্যাপস এর সিস্টেমে আর কি সেগুলো। এবং বলা ছিল কি যে ফিচার্স গুলো থাকবে ইউজার স্টোরিজ ফরম্যাটে। দেন হচ্ছে কি যে এই প্রোডাক্ট ব্যাকলগ থেকে আরেকটা ব্যাকলগ তৈরি করা হয় যে রিলিজ ব্যাকলগ। হ্যাঁ, আরেকটা ব্যাকলগ তৈরি করা হয় কি রিলিজ ব্যাকলগ। হ্যাঁ, তার মানে হচ্ছে নেক্সট যে ভার্সনটা রিলিজ হবে সেখানে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগের কয়টা ফিচার্স আমরা চুজ করবো। এখানে 100টা ফিচার্স থাকতে পারে, আমরা এখানে হয়তো 60 ফিচার্স চুজ করলাম। ঠিক আছে, তাহলে রিলিজ ব্যাকলগ। হ্যাঁ, দেন হচ্ছে যে কি বলে যে স্প্রিন্ট ব্যাকলগ। হ্যাঁ, তাহলে অ্যাজাইল মডেলটা হচ্ছে কি যে বোথ ইটারেটিভ এবং হচ্ছে ইনক্রিমেন্টাল। এখানে হচ্ছে হ্যাঁ, রেকর্ড এখন তো ক্লাসের শেষের দিকে, এখন আর রেকর্ড করে আসলে লাভ নাই আর কি। কারণ এখান থেকে রেকর্ড করলে কেউ কিছু বুঝবে না আর কি। হ্যাঁ, তো হোপফুলি সমস্যা নাই, কারণ আমরা তো ইয়াগুলো মোটামুটি জানি। আর অ্যাজাইলের ভিডিওটার মানে ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব। হ্যাঁ, যেটা আমাদেরকে হয়তো মাল্টিপল টাইম দেখতে হবে, ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। হ্যাঁ, সো হোপফুলি সমস্যা নাই। আর এখন রেকর্ড করলে আসলে আর লাভ নাই। হ্যাঁ, আমরা একদম লাস্টে চলে আসছি। ওকে, সো আমি যদি এরকম করি, হ্যাঁ, ইউ শুড রিমেম্বার এট দ্য বিগিনিং। হ্যাঁ, এবং শুরুতে। ওকে, সো রিলিজ ব্যাকলগ, তাহলে হচ্ছে আমরা লিস্ট অফ ফিচার্স প্রোডাক্ট ব্যাকলগ থেকে, তাহলে প্রোডাক্ট ব্যাকলগে বোঝা যাচ্ছে, প্রোডাক্ট নাম দেখলে আসলে আমরা বুঝতে পারি প্রোডাক্ট ব্যাকলগ। হ্যাঁ, ব্যাকলগ তার মানে হচ্ছে কি কন্টেইনার। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যত ফিচার্স থাকবে সেগুলা রিলিজ, তার নাম দেখে বোঝা যাচ্ছে রিলিজ, যেগুলা রিলিজ করবো আমরা। তাহলে প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা সিলেক্ট করবো যে কোনগুলা রিলিজ হবে। আর প্রত্যেক ইটারেশনকে স্ক্রামের ইয়াতে বলা হয় স্প্রিন্ট। আবার ড্যাডে আবার ডিসিপ্লিন অ্যাজাইল ডেলিভারি যেটা, সেখানে আবার ইটারেশনই বলা হয়। তাহলে এখানে যতগুলো ইটারেশন রান হবে এগুলা কি স্প্রিন্ট বলা হচ্ছে। তাহলে আমার স্প্রিন্ট 1 একটা ব্যাকলগ হবে, স্প্রিন্ট 2 একটা ব্যাকলগ হবে, স্প্রিন্ট 3, আমরা যতগুলো স্প্রিন্ট রান করবো। তাহলে স্প্রিন্ট 1-এ কি হবে, এগুলা তো ইটারেশন। তাহলে রিলিজ ব্যাকলগ থেকে আমরা হচ্ছে কয়েকটা ফিচার চুজ করবো স্প্রিন্ট 1-এ। সিমিলারলি আমরা হচ্ছে আবার রিমেইনিং যে ফিচার্স গুলো থাকবে রিলিজ ব্যাকলগ থেকে, সেখান থেকে আমরা আবার কয়েকটা ফিচার চুজ করবো হচ্ছে স্প্রিন্ট 2-তে। তার মানে অনেকটা যে ইনক্রিমেন্টাল মডেল যে আমরা পড়ে আসলাম, হ্যাঁ, সেটাই আসলে মেইনলি ফলো করতেছে, ইনক্রিমেন্টাল এবং হচ্ছে ইটারেট। তারপর এখানে বলা আছে যে স্প্রিন্ট করা হবে। স্প্রিন্টের হচ্ছে যে ডিউরেশন, প্রত্যেকটা স্প্রিন্টের ডিউরেশন একই থাকে। হ্যাঁ, তা আমরা যদি ডিসাইড করি যে একটা স্প্রিন্ট রান করবে 10 ডেজ, 10 ওয়ার্কিং ডেজ, তাহলে হচ্ছে আমাদের কি বলে যে স্প্রিন্টেরও কি বলে যে প্রত্যেকটা স্প্রিন্টের ডিউরেশনও তাহলে 10 ডেজই হবে। এবং স্প্রিন্ট মানে ইটারেশন শুরু করার আগে টিম অনেকগুলা মিটিং করে। একটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। হ্যাঁ, প্ল্যানিং মিটিং হচ্ছে যে এই স্প্রিন্টে আমরা কোন কোন ফিচার্স নিয়ে কাজ করব সেগুলা নিয়ে ডিসকাস করা।
এবং এর আগের স্প্রিন্টে আমাদের কি কি মিস্টেক ছিল সেগুলো যাতে না হয়, কোন জায়গায় আমাদেরকে আরো ইমপ্রুভ করতে হবে সেগুলো হচ্ছে ফোকাস করা। হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো বলা আছে আর কি। ডিফাইন দ্য গোল, টার্গেট কি, এই ইটারেশনে আমাদের টার্গেটটা কি, হ্যাঁ এগুলো। এবং হচ্ছে কি যখন স্প্রিন্ট রান করবে, ইটারেশন রান করবে 7 days 7 ওয়ার্কিং ডেজ, তখন প্রত্যেক দিন টিম মেম্বাররা একটা শর্ট একটা মিটিং করবে, যেটাকে বলা হচ্ছে কি ডেইলি স্ক্রাম। ডেইলি মিটিং করবে তারা, জাস্ট খুব শর্ট মিটিং 10 to 15 মিনিটস। এবং এখানে প্রত্যেক টিম মেম্বার 3টা জিনিস বলবে জাস্ট। তাহলে স্প্রিন্ট রান করার আগে প্রত্যেক টিম মেম্বারকে তো টাস্ক অ্যাসাইন করা থাকবে, যে তুমি ফিচার্স 1 করবা, তোমরা 2জন হচ্ছে ফিচার্স 2 নিয়ে করবা, তোমরা 3জন ফিচার্স 3 নিয়ে করবা। টাস্ক যেহেতু হচ্ছে ডিভাইড করা থাকবে, প্রত্যেক দিন তারা 3টা জিনিস বলবে। যে একটা হচ্ছে কি যে গতকালকে সে কি টাস্ক করলো, গতকালকে সে কি কাজ করলো, এবং কাজগুলো করতে যে সে কি ধরনের প্রবলেম ফেস করছে, এবং আজকে তার প্ল্যান কি। ঠিক আছে, জাস্ট এই 3টা জিনিস সে হচ্ছে বলবে আর কি। যে ফার্স্ট ডে ছাড়া সেকেন্ড ডে থেকে বলবে যে গতকালকে সে কি কাজ করেছিল, কারণ ওই টাস্কটা করার জন্য হচ্ছে তাকে 7 দিন সময় দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন তার প্রোগ্রেসটা বলবে, যে গতকালকে কি করলো, সেটা করতে যে কি ধরনের প্রবলেম ফেস করছে, এবং আজকে তার প্ল্যান কি। তাহলে এই জিনিসটা হচ্ছে প্রত্যেকদিন ডেইলি স্ক্রাম মিটিং। এবং এখানে সে ভিডিওতে আরো বলছিল যে বার্ন ডাউন চার্ট। হ্যাঁ, বার্ন ডাউন চার্ট থাকে, যেটাতে হচ্ছে মনিটর করা হয়। কারণ আমাদের তো প্রজেক্টে একটা ডেডলাইন থাকে। অনেক সময় কি হবে যে আসলে আমরা যেটা প্ল্যান করছি যে এই স্প্রিন্টে কমপ্লিট করব, ওইটা হয়তো কমপ্লিট হবে না, এবং এটা খুব কমন সিনারিও। আবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ হতে পারে, একটু মডিফাই হতে পারে, সেগুলো অ্যাডজাস্ট করতে আমাদের হয়তো টাইম লাগবে, কিন্তু ওভারঅল যে প্রজেক্টের ডেডলাইন সেটা হয়তো ওইভাবে এক্সটেন্ড হবে না। হ্যাঁ, সো বার্ন ডাউন চার্ট এটা অনেক ওয়েতে করা যায়, উনি ভিডিওতে একটা বলছে আর কি। এটা ছাড়াও আরো অনেক ওয়েতে করা যায়, কিন্তু মূল ফোকাসটা হচ্ছে কি মনিটর করা, ট্র্যাক করা, যে আমরা অন টাইমে প্রোডাক্টটা ডেভেলপ করতে পারতেছি কিনা। হ্যাঁ, এবং আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করি, এবং যদি দেখি যে আমরা বিহাইন্ড মানে ইয়াতে আছি, যে আসলে 8 ঘন্টা করে কাজ করলে ডেডলাইন মিট করতে পারবো না, তাহলে আমাদের প্রত্যেক দিন হচ্ছে যে টাইম আর একটু ইনক্রিজ করে দিতে হবে, 8 ঘন্টার জায়গায় হয়তো 9 ঘন্টা করে করতে হবে। হ্যাঁ, সো বার্ন ডাউন চার্ট আসলে আমাদেরকে মানে করে যে এস্টিমেট একটা টাইম দেয়, যে আর কত ওয়ার্কিং আওয়ার্স লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রজেক্ট স্কেজুলিং এটা নিয়ে একটা লেকচার করব, যে প্রজেক্ট স্কেজুলিং কিভাবে করতে হয়, কিভাবে আমরা বুঝবো যে আসলে একটা প্রজেক্ট করতে এত সময় লাগবে। যদিও এটা হচ্ছে এস্টিমেট, প্র্যাকটিক্যালি করতে গেলে হয়তো একটু ডিফারেন্ট হবেই। হ্যাঁ, কিন্তু বার্ন ডাউন চার্ট হচ্ছে আমাদেরকে এই জিনিসটা শো করে আর কি। এবং অ্যাজাইল যত বেশি পপুলার, সেটার মেইন কারণই হচ্ছে এই বার্ন ডাউন চার্ট। তারপর এখানে এগুলো নিজেরা পড়ে নেব। বেনিফিটস অফ স্ক্রাম, অনেক বেনিফিট। হ্যাঁ, তাহলে স্ক্রাম কিন্তু আসলে মানে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল যে মডেল, এইটার বেস করি, এই কনসেপ্টের উপর বেস করেই হচ্ছে অ্যাজাইল। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি আরো মোর ডিসিপ্লিন এবং অর্গানাইজ। আমরা দেখলাম এখানে প্ল্যানিং মিটিং হয়, তারপর হচ্ছে ডেইলি স্ক্রাম মিটিং হচ্ছে, বার্ন ডাউন চার্ট মেনটেন করা হচ্ছে, অনেক ধরনের ব্যাকলগ মেনটেন করা হচ্ছে, এবং ইউজার স্টোরিজ এটা তো আমরা অলরেডি জানি। তো আমরা এতদিন মানে নর্মালি চিন্তা করছি যে একটা ইউজার স্টোরিজ শুধুমাত্র একটা টাস্ককেই হয়তো ইন্ডিকেট করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা যায় যে একটা টাস্ক করতে যায় আমাদের এক্সট্রা আরো ফিচার্স বা টাস্ক করতে হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, যে এটা একটা ইউজার স্টোরিটা হচ্ছে কি ইম্পোর্ট জিমেইল কন্টাক্টস। হ্যাঁ, তো আমরা যদি ইউজার দেখি যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু অটোমেটিক্যালি ফলো অল অফ মাই জিমেইল কন্টাক্টস দ্যাট হ্যাভ টুইটার অ্যাকাউন্টস so that I can easily be able to follow my friends tweets. হ্যাঁ, তাহলে টুইটারে কি হয়, আমরা হচ্ছে কাউকে ফলো করি যাদের টুইটস, যেমন ফেসবুকেও আছে। হ্যাঁ, আমরা ফলো করি। তাহলে এখানে রিকোয়ারমেন্টসটা কি, যে আমার জিমেইল কন্টাক্টে যে ইউজার আছে তাদের মধ্যে যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদেরকে আমি ফলো করতে চাই। হ্যাঁ, নর্মালি আমার কি করতে হবে, আমার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে আমাকে ম্যানুয়ালি দেখে দেখে তাদেরকে হচ্ছে ফলোয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। সেটা না করে আমি চাচ্ছি কি যে আমার জিমেইল কন্টাক্টে অলরেডি যাদের টুইটার অ্যাকাউন্ট আছে সিস্টেম, তাদেরকে হচ্ছে কি যে তাদের সাথে আমার ফলোয়ার রিলেশনটা করে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, কিন্তু এটা যদি আমরা ফুলফিল করতে যাই, তাহলে আমরা দেখতেছি এখানে অনেকগুলো টাস্ক হবে। একটা হচ্ছে নিউ ইম্পোর্ট কন্টাক্ট পেজ ডেভেলপ করতে হবে, আমাদেরকে গেট কন্টাক্টস নিতে হবে জিমেইল থেকে,
মডিফাই দ্য কন্টাক্ট ক্লাস হয়তো করতে হবে, কারণ টুইটার এবং জিমেলের হয়তো মানে স্কিমা সেম না, হ্যাঁ সেটা হয়তো ফরম্যাট বা অন্য সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। সেভ কন্টাক্টস টু ডাটাবেস, হ্যাঁ সেই সাথে হচ্ছে অথেন্টিকেশন লাগবে, জিমেল অথেন্টিকেশন, টুইটার অথেন্টিকেশন লাগবে, মডিফাই দা এই যে ডাটাবেস স্কিমা, ঠিক আছে অনেকগুলো টাস্ক। হ্যাঁ তাহলে প্র্যাকটিক্যালি কি হয় যে ওয়ান ইউজার স্টোরি থেকে আমরা হচ্ছে মাল্টিপল টাস্ক আমাদের থাকবে আর কি। যেমন এখানে আমরা দেখলাম যে সিম্পল একটা টাস্ক, কিন্তু এখানে মানে ইন রিয়েলিটি আমাদেরকে আরো অনেকগুলো টাস্ক করতে হচ্ছে। বাট আমাদের প্রজেক্টের জন্য আমরা এই কোর্সে যে প্রজেক্ট করতে যাচ্ছি আমরা সিম্পল ধরে নিচ্ছি যে ওয়ান ইউজার স্টোরি ইন্ডিকেট ওয়ান ফিচার্স, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এটা না। তো এই স্লাইডে হচ্ছে একদম ব্রিফ সামারি দেওয়া হয়েছে পুরো অ্যাজাইল স্ক্রামের, যে অ্যাজাইল স্ক্রামে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পার্সনরা থাকবে। এখানে হচ্ছে অনেক ধরনের ব্যাকলগ হয়, যেমন প্রোডাক্ট ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ, তারপর হচ্ছে বার্ন ডাউন চার্ট, এগুলো হচ্ছে কি আর্টিফ্যাক্টস। তারপর হচ্ছে অনেক টাইপের মিটিং হয়, স্প্রিন্ট প্ল্যানিং মিটিং, ডেইলি স্ক্রাম, আরেকটা হচ্ছে স্প্রিন্ট রিভিউ মিটিং। প্রত্যেক মিটিং শেষে মানে স্প্রিন্ট শেষে টিম মেম্বাররা রিভিউ করে যে এই স্প্রিন্টে আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা কতখানি ফুলফিল করছি, আমাদের মিস্টেক গুলা কি ছিল, কোন কোন জায়গায় আমরা মোটামুটি ভালো করছি। সো আমাদের প্ল্যান হচ্ছে যে যত স্প্রিন্ট রান করবে টিম মেম্বাররা তত বেশি এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াস মিস্টেক গুলা যেন রিকভারি হয়ে যায়, এটা হচ্ছে ওভারঅল গোল। হ্যাঁ তাহলে এখানে স্প্রিন্ট রিভিউতে মেইনলি তারা দুইটা জিনিস বেশি করে ফোকাস করে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য থিংস ওয়েন্ট রং, হ্যাঁ কোন জিনিসগুলা হচ্ছে যে মিস্টেক ছিল, এন্ড হোয়াট আর দ্য থিংস ওয়েন্ট গুড, হ্যাঁ গুড গুলা যেন আবার মানে রং না হয় পরে। তাহলে এগুলা হচ্ছে করার সময় হতে পারে শুরুতে টিম মেম্বারদের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ ছিল, হ্যাঁ তারপর হচ্ছে যে আরো টুলস গুলো হয়তো প্রপারলি ইউজ করে নাই, সো পরের স্প্রিন্টে এই জায়গায় হচ্ছে আমাদের ইমপ্রুভ করতে হবে এভাবে করে। হ্যাঁ এবং উনি আরেকটা জিনিস বলছিল আর কি, যে প্রত্যেকটা ফিচার্স এর জন্য হচ্ছে টাইম এস্টিমেট করা হয়। হ্যাঁ প্রত্যেকটা অ্যাজাইল ফিচার্স এর জন্য হচ্ছে কি টাইম এস্টিমেট করা হয়। হ্যাঁ এবং এস্টিমেট করারও হচ্ছে অনেকগুলো ইউনিট ছিল, উনি যেমন বলছেন যে আওয়ার্সে করে, এবং এটাই হচ্ছে বেশি কমন। হ্যাঁ তো আমি হচ্ছে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেব, ইউটিউবের ভিডিও লিঙ্কটা হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, এবং আমরা ট্রাই করবো যে অ্যাটলিস্ট এই ভিডিওটা আরো 2বার দেখার জন্য, কারণ আমাদের যে কোর্সের যে প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাজাইল স্ক্রাম ফলো করে করতে হবে, এবং প্রজেক্টের বিভিন্ন ক্রাইটেরিয়া এটা সম্বন্ধে আমি নেক্সট উইকে দিয়ে দেবো আর কি। এবং অ্যাজাইলের এক একটা স্ক্রাম, এই এক একটা স্ক্রামে বা যে ইটারেশন, হ্যাঁ স্ক্রাম স্প্রিন্ট, এটাই হবে আমাদের এক একটা টিউটোরিয়াল। ওকে ওকে গুড, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। কারো কোনো কোয়েরি? স্যার রিলিজ ব্যাকলগ যেটা, এটাই হচ্ছে কি স্প্রিন্ট ব্যাকলগ? আরেকবার একটু বলবো, রিলিজ ব্যাকলগটা স্প্রিন্ট ব্যাকলগ কিনা? না না না, স্প্রিন্ট তো আলাদা, স্প্রিন্ট হচ্ছে ইটারেশন। হ্যাঁ আমরা শুরুতে হচ্ছে যে, আচ্ছা আমি এটা একটু দেখাই। প্রোডাক্ট ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগে আমাদের অনেকগুলো ফিচার্স থাকবে, লেটস সে ফিচার্স 1, ফিচার্স 2, ফিচার্স 3, ফিচার্স 4 আপ টু লেটস সে ফিচার্স 100। হ্যাঁ তাহলে রিলিজ ব্যাকলগ হচ্ছে কি যে আমরা একটা সফটওয়্যারে কি হয় অনেকগুলা ভার্সন থাকে, তাহলে আমরা কি দেখি যে ভার্সন 1.1, ভার্সন 1.2, হ্যাঁ ভার্সন 2.3, তার মানে হচ্ছে কি নতুন নতুন ফিচার্স অ্যাড হচ্ছে, রিমুভ হচ্ছে, মডিফাই হচ্ছে এটা। তাহলে রিলিজ ব্যাকলগ হচ্ছে কি এই যে প্রোডাক্ট ব্যাকলগ, এখান থেকে আমরা কয়েকটা ফিচার্স চুজ করবো। লেটস আমরা চুজ করলাম ফিচার্স 1, ফিচার্স 5, ফিচার্স 6, ফিচার্স 7, ফিচার্স 11, ফিচার্স 13, ফিচার্স 25, ফিচার্স 27। হ্যাঁ ফর এক্সাম্পল আমরা এটা চুজ করলাম। হ্যাঁ তার মানে হচ্ছে আমরা এই ফিচার্স গুলা রিলিজ করতে যাচ্ছি, নেক্সট যে ভার্সনটা আমরা রিলিজ করব, যার জন্য নাম হচ্ছে রিলিজ ব্যাকলগ। তাহলে আমরা যখন চুজ করে ফেললাম, তারপর আমরা এই ফিচার্স গুলো ইমপ্লিমেন্ট করব। আমরা যে প্রোডাক্ট এখন ডেভেলপ করব সেটাতে শুধুমাত্র এই ফিচার্স গুলো থাকবে, এই সবগুলো থাকবে না। ওকে তারপরে হচ্ছে কি যে আমরা স্প্রিন্ট 1, এটা তো ইটারেশন, স্প্রিন্ট 2
লেটস আমরা 3টা স্প্রিন্ট রান করব বা 3টা ইটারেশন। তাহলে এখন আমি চুজ করব, আমি চুজ করলাম স্প্রিন্ট 1-এ, এবং ওখানে উনি বলছিল যে প্রত্যেকটা ফিচারসে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে মানে প্রায়োরিটি, একটা হচ্ছে প্রায়োরিটি, হ্যাঁ প্রায়োরিটি, আরেকটা হচ্ছে এস্টিমেটেড টাইম, কিরকম টাইম লাগবে আমাদের কমপ্লিট হতে আর কি। হ্যাঁ হ্যাঁ এনায়েতুল্লাহ, হ্যাঁ রয়েছেন। স্যার রিলিজিং এর জন্য স্যার আমরা ফিচার 1, ফিচার 5, 6, 7 এইগুলা এখানে চুজ করলাম। হ্যাঁ চুজ করার জন্য কোনো আচ্ছা, আছে কিনা, ক্রাইটেরিয়া আছে কিনা? হ্যাঁ 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 ক্রাইটেরিয়া আছে আর কি। হ্যাঁ যেমন লেটস সে যে আমরা হয়তো মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ আমরা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করতে চাই, এই টাইপের ডকুমেন্টেশন টুলস, রাইটিং টুলস আমরা হচ্ছে ডেভেলপ করতে চাই আর কি। হ্যাঁ তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে তো আসলে অনেক ফিচার্স, হ্যাঁ যে মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার্স গুলো কি হতে পারে, যে নিউ ফাইল ক্রিয়েশন এটা থাকতে পারে, রাইট টু দা ফাইল, ফাইলে রাইট করা, হ্যাঁ সেভ কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট সেভ করা, তারপর হতে পারে যে প্রিন্ট নেওয়া, হ্যাঁ তারপর হচ্ছে যে ফরম্যাটিং, হ্যাঁ তারপর হচ্ছে লেটস সে টেক্সট, অনেক অনেক ফিচার্স। হ্যাঁ তো এখন হলো কি যে যেমন আছে যে আমরা কোন ফিচার্সটাকে আগে আসলে বেশি, যেমন উনি এখানে যেটা বলছিল যে প্রায়োরিটি দেওয়া, একটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া সবগুলো ফিচার্স এর মানে ইম্পর্টেন্স বা হচ্ছে যে প্রায়োরিটি আসলে একই লেভেল না। হ্যাঁ যেমন লেটস সে যে মাইক্রোসফট ওয়ার্ডে লেটস সে ফন্টের কালার চেঞ্জ করা, হ্যাঁ তো এইটা হচ্ছে যে এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট না, এই মুহূর্তে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ফাইলে মানে নিউ ফাইল ক্রিয়েট করতে পারি কিনা, ফাইলে রাইট করতে পারি কিনা, ফাইলের এই কন্টেন্ট আমরা সেভ করতে পারি কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ কারণ আমরা যদি রাইট করতে না পারি বা সেভ যদি করতে না পারি, তো আমার হচ্ছে ফরম্যাটিং করে আসলে লাভ নাই, কারণ আমি তো সেভই করতে পারতেছি না। হ্যাঁ সো আমরা আসলে কোনগুলাকে আগে বেশি পারি, তারপর হচ্ছে প্রিন্ট নেওয়া। হ্যাঁ যেমন আমার কাছে হয়তো কালার প্রিন্টটা এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট না, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট হলেও হবে, প্রিন্ট নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপরে হয়তো আমরা প্রিন্ট নিতে গেলেও আমাদেরকে আরো অনেক, ওখানে অনেকগুলো ফিচার্স আছে যে আমরা কিভাবে প্রিন্ট নেব, ও ওয়ান পেজে কি 4টা করে পেজ আসবে নাকি কিভাবে আসবে, ভার্টিক্যালি আসবে না হরাইজন্টালি আসবে। সো এইগুলো হচ্ছে আরো পরে, আমরা মেবি আগে বেসিক প্রিন্ট এইটার উপরে আগে ফোকাস করতে পারি, দেন হচ্ছে ইনহ্যান্স করা। হ্যাঁ তো ওইভাবে হচ্ছে ফিচার্স গুলো চুজ হতে পারে, যে লেটস সে ফিচার্স মানে 2 যেটা এটা এটা হয়তো ছিল যে ফরম্যাটিং, তো এই মতে আসলে আমাদের ফরম্যাটিংটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নিউ ফাইল ক্রিয়েট করতে পারি কিনা, ফাইলের কন্টেন্ট গুলা সেভ করতে পারতেছি কিনা, আমরা প্রিন্ট নিতে পারতেছি কিনা। হ্যাঁ কমন যে ফিচার্স গুলো আগে হচ্ছে আমরা এগুলা হয়তো রিলিজ করি, তারপর দেখা যাচ্ছে কি কারণ প্রত্যেকে কি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন নতুন ফিচার্স অ্যাড হচ্ছে। তো ওইভাবে হচ্ছে যে আমরা এখানে হয়তো করছি যে ফিচার্স গুলো হয়তো লিখলাম, কিন্তু ফিচার্স গুলো জানতে হবে যে আসলে ফিচার্সটা কি ছিল, দেন আমরা প্রায়োরিটি দেবো এটা। জি স্যার ঠিক আছে। হ্যাঁ তাহলে এইভাবে হচ্ছে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এইভাবে করি আর কি। হ্যাঁ ফিচার্স গুলো তাহলে এখন যেমন তাহলে রিলিজ ব্যাকলগ আমরা তো চুজ করে ফেললাম কোন ফিচার্স গুলো যাবে। হ্যাঁ এবং আসলে মানে প্র্যাকটিক্যালি এটা কেন করতেছে যে আমরা কেন প্রোডাক্ট ব্যাকলগের সবগুলা হচ্ছে যে একসাথে কেন আসলে করলাম না, একবার রিলিজ করে দিলে তো ঝামেলা শেষ। হ্যাঁ নো ইটস এ বিজনেস। হ্যাঁ আমরা যে সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি এটা আসলে বিজনেস। হ্যাঁ কারণ এটা নিয়ে আমরা হচ্ছে অনেকদিন ওই ক্লায়েন্টকে আসলে ধরে রাখবো, এবং আমরাও জানি যে আমরা আসলে কারণ আমরা যদি সবগুলো ফিচার্স নিয়ে ডেভেলপ করি এবং এই প্রজেক্টটা যদি মানে আলটিমেটলি আমাদের যে টার্গেট, হ্যাঁ যে ভ্যালু আমরা চাই সেটা যদি আমরা অ্যাচিভ না করি, তাহলে তো আমাদের টাইম এবং কস্ট অনেক বেশি চলে গেল। সো বেটার হচ্ছে সবগুলা ফিচার্স শুরুতে রিলিজ না করে আগে এটা মার্কেটে নিয়ে কাস্টমারদের ফিডব্যাক দেখে এবং হলে তখন হচ্ছে আরো আরো ফিচার্স হচ্ছে অ্যাড করা, বাট শুরুতে হচ্ছে আমরা টাস্ক গুলো হয়তো ফিগার করে রাখছি যে কোনগুলা ফিচার্স। ঠিক আছে হ্যাঁ সো সফটওয়্যার ডেভেলপ করা এটা হচ্ছে মানে বিজনেস। হ্যাঁ এই জন্য হচ্ছে যে মার্কেটিং বা ভালো ভালো যে কোম্পানি গুলাতে থাকে সেখানে হচ্ছে যেমন আমরা বলছিলাম যে অ্যানালিস্ট, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় অ্যানালিস্টকে আসলে বলা হয় বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ কারণ তাকে অ্যানালাইসিস করতে হবে ওই পার্সপেক্টিভে যে এটা এই প্রোডাক্টটা আমরা যে একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, আমি প্রোগ্রাম করলাম 10 রাত ধরে না ঘুমায় প্রোগ্রাম করলাম, কিন্তু কেউ আমার সফটওয়্যারটা কিনলো না, তাহলে আমার তো এফোর্ট পুরো মানে ভ্যালুলেস হয়ে গেল আর কি। ঠিক আছে
সো আমরা যখন এটা ইয়ে করতে যাবো তখন আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের আলটিমেট গোলটা কি। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা হচ্ছে এই প্রোডাক্টের এগেইনস্টে একটা ভ্যালু পাবো। সেটা হতে পারে মানি, মোস্ট অফ দ্য টাইম মানি, সেটা হতে পারে কোম্পানির গুডউইল, হ্যাঁ, সেটা হতে পারে কোম্পানির একটা রিওয়ার্ড হতে পারে, হ্যাঁ, যে কোনো টাইপের ভ্যালু হতে পারে। তো যাই হোক, তাহলে রিলিজ ব্যাকলগে আমরা এটা চুজ করলাম। দেন এখন আমরা চুজ করবো, তার মানে আমরা এই রিলিজ ব্যাকলগে যে ফিচার্স গুলো এইগুলাই ডেভেলপ করতে যাচ্ছি। তাহলে এখন স্প্রিন্ট 1 এ আমি চুজ করলাম F1, F6, লেটস সে F11, হ্যাঁ, এগুলো হয়তো তৈরি করলাম। দেন হচ্ছে রিমেইনিং যে ফিচার্স গুলো থাকবে সেখান থেকে আমরা আবার কয়েকটা চুজ করলাম স্প্রিন্ট 3 তে, হ্যাঁ, এভাবে হয়তো আমরা যাবো, ঠিক আছে। তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল এইটা। তাহলে এগুলো হচ্ছে স্প্রিন্ট বা ইটারেশন ব্যাকলগ, ওকে। আর প্রায়োরিটি কিভাবে দিব আমরা, ওই যেভাবে দেবো যে কোনটার ইম্পর্টেন্স আসলে বেশি, এটা আসলে ডিপেন্ডস করবে। টিম একই প্রজেক্টের ক্ষেত্রে এক এক টিম এক এক ভাবে চিন্তা করতে পারে, বাট অনেকখানি সিমিলারিটি থাকবে। যেমন আমরা বললাম যে নিউ ফাইল ক্রিয়েট করা, ফাইলের কন্টেন্ট সেভ করা, ফাইলে রাইট করা, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হয়তো শুরুর দিকের স্প্রিন্টে আমরা এগুলাই করার ট্রাই করবো, হ্যাঁ, কারণ ক্লায়েন্ট যদি আগে রাইটই করতে না পারে তো ফরম্যাটিং করে তার আসলে লাভ নাই আমাদের, হ্যাঁ। এবং ফরম্যাটিং আসলে দেখা যাবে ডিপেন্ডস, আমরা ফরম্যাটিং হয়তো চুজও করতে পারবো না স্প্রিন্ট 1 এ, যতক্ষণ পর্যন্ত ফাইলে রাইটই করা যাচ্ছে না আমরা কিন্তু ফরম্যাটিং এই ফিচার্সটা ইউজও করতে পারবো না। তার মানে এখানে অনেক ফিচার্স থাকবে যেগুলো হচ্ছে যে কিছু কিছু ফিচার্স দেখা যাবে যে আরেকটা ফিচার্সের উপর ডিপেন্ডেন্ট, ওই ফিচার্স কমপ্লিট না হলে আমরা করতে পারবো। যেমন লেটস সে প্রিন্ট, হ্যাঁ, ব্ল্যাঙ্ক প্রিন্ট হয়তো আমরা করতে পারতেছি, বাট আমাদের ফোকাস তো অবশ্যই যে রাইট করার পরে যে প্রিন্টটা, হ্যাঁ। এবং শুধু প্রিন্টিং, আমাদের যে বললাম যে প্রিন্টিং এও অনেক ফিচার্স আছে, প্রিন্টিং এও সামনে নতুন নতুন ফিচার্স আসবে। আমরা চাচ্ছি যে প্রিন্টিং এমন হবে যে একটা ডকুমেন্টের লেটস সে 3টা সেকশন আছে, হ্যাঁ, আমরা সবগুলা সেকশন প্রিন্ট করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি 2টা সেকশন প্রিন্ট করতে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ডকুমেন্টে কোনো চেঞ্জ আনতে যাচ্ছি না। তার মানে সামনে এই যে প্রিন্টিং শুধুমাত্র এই যে একটা ফিচার্স বললাম, এই একটা ফিচার্স নিয়ে আমরা হচ্ছে মানে অনেকক্ষণ ধরে প্লে করতে পারি আর কি, এখানে অনেক অনেক মানে ফাংশনালিটি চিন্তা করতে পারে আর কি, ওকে। যার জন্য ওই যে ইউজার স্টোরিজ, যে জিনিসটা আসলে ইয়ে করেছিলাম যে ইউজার স্টোরিজ কনফার্মেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা বললাম যে প্রিন্ট, এখন তো ইউজার বলবে যে আসলে প্রিন্ট কিভাবে হবে। প্রিন্ট আসলে অনেক ভাবে করা যায়, ল্যান্ডস্কেপ করা যায়, পোর্ট্রেট করা যাচ্ছে, এক পেজে হচ্ছে 2টা করে আসবে, 3টা করে আসবে, 4টা করে আসবে, কোন অর্ডারে আসবে, হ্যাঁ, তারপরে আরো আরো অনেক ফিচার্স হতে পারে, ওকে। আর কারো কোনো কোয়েরি? তাহলে স্যার ভার্সনটা হচ্ছে এক্স্যাক্টলি কখন চেঞ্জ করব, যেমন রিলিজ ওই যে ব্যাকলগ যেটা এই যে আমরা যেমন আমরা বলি না যে ভার্সন 1.1 1.2, হ্যাঁ, আমরা বলতেছি ভার্সন 1 ভার্সন 1.1 1.2, তার মানে হচ্ছে মাইনর চেঞ্জেস। এমন হতে পারে যে এক্সিস্টিং কোন একটা ফিচার্স সেটা হয়তো আরেকটু মানে বেটার ওয়েতে ভার্সনে ইমপ্রুভ হয়েছে, এটা হতে পারে। যখন অনেক সময় দেখি না যে 1.2 1.3 তারপর হঠাৎ করে 1.4 না এসে হঠাৎ করে 2.2, তাই না, এরকম দেখা যায়। মাঝখানে 1.4 ও 1.5 কোনোটাই নাই। তার মানে মেজর চেঞ্জেস, মেজর চেঞ্জেস, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে অনেক চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এমন হতে পারে যে যারা ইউজ করে সিস্টেমটা তারা ইউজ করার পরে তাদের কমেন্টস, তাদের ফিডব্যাক দিচ্ছে যে না এই জিনিসটা থাকলে ভালো, হ্যাঁ। যেমন আমরা তো বললাম যে ফেসবুকে ডিসলাইক থাকলে ভালো। যেমন ফেসবুকে এখন কারেন্টলি হচ্ছে কি আমরা যে ইয়াটা দিই, মানে আমাদের যে এটা কি বলে, আমরা হচ্ছে যে লাইক দিতে পারতেছি বা ডিসলাইক কি দেওয়া যায় আমি শিওর না, হ্যাঁ। ডিসলাইক কি দেওয়া যায় ফেসবুকে? না স্যার। মাঝখানে ছিল ফিচারটা, এখন অফ করে দিস, অফ করে দিছে আর কি, হ্যাঁ। কিন্তু ফেসবুকে একটা হচ্ছে কি যে এটা আসলে বাইনারি। যেমন আমরা হচ্ছে যে বিভিন্ন যে ইমোশন যে আইকন গুলো ইউজ করতেছি, যে আমরা একটা থামস আপ দিচ্ছি বা থামস ডাউন দিচ্ছি অথবা একটা মানে স্মাইলি ইয়া দিচ্ছি, ওয়ান সেন্সে এটা হচ্ছে বাইনারি, হ্যাঁ। কিন্তু আমরা এখানে ফাজি অ্যাপ্লাই করতে পারি। যেমন একজন হয়তো মানে এটা লাইক করছে বাট সে হয়তো ফুললি লাইক করে না, মানে সবাই একটা কন্টেন্ট মানে 100% লাইক করছে, এটা আসলে মানে প্র্যাকটিক্যালি ট্রু না, হ্যাঁ। সো এটাকে আমরা ফাজিতে নিয়ে আসতে পারি। ওকে, আই লাইক ইট লেটস সে মানে 8.8, মানে আই উইল গিভ 8 আউট অফ 10, হ্যাঁ। মানে লাইকের আমরা একটা স্কোর আনতে পারি, লেটস সে ফাজি বেসড লাইকিং, হ্যাঁ। তখন আমরা আসলে বুঝতে পারবো যে এখন আমরা দেখতেছি ওকে আমার পোস্ট লাইক করছে 1000 জন,
আর আরেকজনের পোস্ট লাইক করছে 500 জন, কিন্তু দেখা যেতে পারে যে আসলে 500 জনের যে কিউমুলেটিভ যে স্কোর সেটা আসলে আসলে বেশি ছিল আর কি। সো এখন দেখা গেল কি যে এই যে আমরা একটা ফিচার্স একটু চেঞ্জ করলাম, এটা হয়তো খুব বেশি চেঞ্জ না, মাইনর চেঞ্জ, তাহলে আমরা ভার্সন 1.1 এর পরে 1.2 তে যেতে পারি। কিন্তু দেখা গেল যে আমরা অনেকবার ফিচার্স অ্যাড করছি, লেটস সে ডিসলাইক অথবা আরো ফিচার্স অ্যাড করলাম, হ্যাঁ, কমপ্লিটলি নিউ ফিচার্স যেটা হচ্ছে সিস্টেমে ছিল না, এরকম অনেকগুলা ফিচার্স আমরা অ্যাড করছি। দেন সরাসরি হচ্ছে না আসলে লাস্ট যে ভার্সন ছিল আর এখন যে ভার্সনটা রিলিজ হবে এদের মধ্যে অনেক চেঞ্জ, তো এটাকে আসলে 1.3 পরে 1.4 আসলে বলা যায়, কারণ অনেক চেঞ্জ হয়েছে। আমরা হচ্ছে সরাসরি চলে গেলাম 2.2, হ্যাঁ, এরকম একটা, হ্যাঁ। এবং ফিচার্স গুলো যে হবে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে যারা টিম তারা, কারণ এই প্রোডাক্টের একজন ক্লায়েন্ট থাকবে, এই ক্লায়েন্ট হতে পারে একজন সিঙ্গেল পার্সন অথবা একটা কোম্পানি হতে পারে, লেটস একটা ব্যাংক, তারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ। এবং তারা তাদের ইয়াতে যেমন কোভিড-19 হওয়ার পরে অনেক চেঞ্জ হয়েছে, হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট হতে অনেক চেঞ্জ হয়েছে, তারা সেখানে অনেক ফিচার্স অ্যাড করতে হয়েছে, এক্সিস্টিং কিছু ফিচার্স হচ্ছে আপডেট করতে হয়েছে, হ্যাঁ, এটা তখন হচ্ছে যে অনেক চেঞ্জ। এটা ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট সে ইয়া করবে যে রিকোয়ারমেন্টস গুলা আর কি কি নতুন ফিচার্স অ্যাড হবে, কি কি ইয়া অ্যাড হবে, হ্যাঁ। যেমন আগে হয়তো লগ ইন হয়তো লেটস সে সিম্পল ওয়েব ব্রাউজারে আইডি পাসওয়ার্ড দিয়ে, এরপর হয়তো কেউ বললো যে না আমরা এখন ওটিপি কোড সেন্ড করে এটা দিয়ে লগ ইন করতে চাই, তাহলে হচ্ছে যে এই ফিচার্সটাকে মানে বেশ ইমপ্রুভ করতে হবে। এটা এখন যেমন হচ্ছে যে আমরা গুগল ক্লাসরুমে কি হচ্ছে যে আমরা লেটস সে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতেছে, কিন্তু যারা এক্সামিনার তাদের জন্য কিন্তু প্যারা, কারণ কি তারা তো আসলে টেস্ট করতে পারতেছে না। তাহলে গুগল ক্লাসরুমে যদি এমন যদি থাকতো যে না ওইখানেই ইয়ে আছে, আমি যে অ্যাসাইনমেন্টটা ওখানে সাবমিট হবে ওইখানেই এক্সামিনার প্রোগ্রামটা রান করতে পারবে, এরকম যদি একটা এডিটর তারা অ্যাড করে দিতে পারে দ্যাট উইল বি বেটার। সো এখানে আমরা চেঞ্জ করতে পারি এবং দেখা যাবে যে সামনে তাই হবে, কারণ এখন হচ্ছে অনলাইনে অনেক ইভালুয়েশন হবে এবং এরকম কোনো ইয়া কিন্তু আসলে নাই, হ্যাঁ, এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যে যেখানে হচ্ছে ইউজাররা মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন দিবে এবং এই যে সাবমিশন তারপর হতে পারে সার্কিট সিমুলেশন, তাহলে আমি এগুলো রান করবো কিভাবে, আমাকে ডাউনলোড করে তারপর হচ্ছে সিমুলেটর রান করতে হবে, বাট আমি অনলাইনেই ইয়া করতে চাই। তাহলে ইন্টিগ্রেট করতে হবে অনলাইন যে ইয়াগুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে একটা ইন্টারেস্টিং ইয়া হবে, হ্যাঁ। ওকে ওকে, একজন রেইজড হ্যান্ড করছিল কে জানি মাঝখানে। স্যার যদি সিস্টেমে বাগ থাকে এবং সেই বাগটা চেঞ্জ করার জন্য কোডিং এ চেঞ্জ করা লাগতে পারে, তাতে করে হচ্ছে ইউজার এন্ডে তো ফিচারে তেমন একটা পরিবর্তন হলো না, তখন কি হচ্ছে বড় ধরনের আপডেট আসবে ভার্সনে, যেমন 1.0 থেকে 2.0 হয়ে যাবে, কারণ হচ্ছে ফিচারের দিক থেকে তো হচ্ছে বড় ধরনের পরিবর্তন হচ্ছে না যদি এরকম করে হয়। হ্যাঁ, তাতে আসলে মানে 2 মানে অত গ্যাপ হবে না আসলে, হ্যাঁ। ডিপেন্ডস করবে যে ফিচার্সটা কিরকম ছিল এবং মানে কয়টা ফিচার্স এরকম আপডেট করতে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে মানে অত লং গ্যাপ ইউজুয়ালি হবে না আর কি, হ্যাঁ। যেটা হচ্ছে তাহলে কি আমরা এটা বলতে পারি যে ভার্সনটা হচ্ছে মূলত ফিচারে কি রকম পরিবর্তনটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, সেটাই আসলে ফিচারসে মানে ওভারঅল লাস্ট যে ভার্সন ছিল আর এখন যে ভার্সনটা এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কেন। হ্যাঁ, ফিচার্স আগেরটা হচ্ছে আরো 5টা নতুন ফিচার্স অ্যাড হয়েছে এবং আগে যে আরো 10টা ফিচার ছিল সেখানেও হচ্ছে অনেকখানি আপডেট আসছে, তার মানে ভালোই চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আর যদি দেখা যায় যে না ফিচার্স, এবং এটা খুব কমন, ফিচার্স গুলো তো আসলে আপডেট হবেই, ফিচার্স গুলো সবগুলো আসলে এক থাকবে না, সবগুলো ফিচার্স একটু করে আপডেট হবে এবং এটা কমন। এখানে হয়তো আমরা ভার্সন 1.2 এর পরে 1.3 1.4, কিন্তু হঠাৎ করে নতুন অনেক ফিচার্স, যেমন যেটা বললাম যে গুগল ক্লাসরুমে আমরা যদি এরকম একটা ফিচার্স, কারণ এই ফিচার্সটা যথেষ্ট হেভি ওয়েট একটা ফিচার্স হবে, হ্যাঁ। তো এরকম ইয়াতে পারে, হ্যাঁ। গুগল ক্লাসরুমে প্লাগারিজম চেক করার যে ইয়েটা আছে সেটা খুবই বেসিক, হ্যাঁ। প্লাগারিজম অনেক টুলস আছে, সেগুলো সামনে হয়তো ইন্টিগ্রেট হয়ে যাবে আর কি। ওকে, আর কারো কোনো কোয়েরি? ওকে, তো আমি যদি রেকর্ড না করি আগে একটু ইনফর্ম করে দিতে হবে আর কি। তো যাই হোক, সমস্যা নাই, আমি হচ্ছে অ্যাজাইলের ভিডিওটা গুগল ক্লাসরুমে দিয়ে